দীঘা পুরীতে অনেক হলো। বাড়ির কাছে সমুদ্র দেখতে চাইলে অবশ্যই আসতে হবে কলকাতা থেকে 130 কিলোমিটার দূরে সুন্দরবনের কাছে এক নিরিবিলি ঝাউবন দিয়ে ঘেরা সমুদ্র সৈকত বকখালিতে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ মহকুমার নামখানা সিডি ব্লকের নামখানা থানার অন্তর্গত একটি গ্রাম হলো বকখালি। বঙ্গোপসাগরের তীরবর্তী এখানকার সমুদ্র সৈকত লাল কাঁকড়া, ঝাউবন আর নির্জনতার জন্য বিখ্যাত। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ সরকার এটিকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলে। আজ আমাদের গন্তব্য এই বকখালি। বকখালি যাওয়ার জন্য কলকাতা থেকে 117 নম্বর জাতীয় সড়ক পথে গাড়ি করে আসা যায়। কলকাতা থেকে সরাসরি বাস যোগে বকখালি যাওয়া যায়। এসি বাসে ভাড়া নেয় 250 টাকা জনপ্রতি। রেলপথে শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত গিয়ে সেখান থেকে বকখালি যাওয়া যায়। ট্রেনে করে গেলে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকালে উঠতে হবে। যদিও লক্ষ্মীকান্তপুর স্টেশন নামখানার আগে পড়ে, কিন্তু রেলের টাইমলাইনে আলাদা করে না উল্লেখ থাকলেও লক্ষ্মীকান্তপুরের লোকাল ট্রেন নামখানা পর্যন্ত যায়। লক্ষ্মীকান্তপুরে 15-20 মিনিট দাঁড়ায় ট্রেনটি। শিয়ালদাহ থেকে নামখানা পৌঁছাতে সময় লাগে 2.5 ঘন্টা মতো। টিকিট মূল্য 25 টাকা। আমরা শিয়ালদাহ থেকে 8:15 লক্ষ্মীকান্তপুর লোকাল ধরেছিলাম। ট্রেনে করে যেতে যেতেই আমাদের খাওয়া দাওয়া পর্বও চলল। তারপর দেখতে দেখতে আমরা লক্ষ্মীকান্তপুর স্টেশনে চলে এলাম। সেখানে কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়েছিল, তারপর ট্রেন চলতে লাগলো নামখানার দিকে। লাইনের ধারে সবুজ ধানক্ষেত আর সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। কাকদ্বীপ স্টেশন পেরিয়ে গেলাম। এই কাকদ্বীপে নেমে এখান থেকে ভেসেলে করে গঙ্গাসাগর যাওয়া যায়। অনেকেই তাই এই কাকদ্বীপ স্টেশনে নেমে এখান থেকে টোটো করে বা অটো করে জেটি ঘাটে চলে যায়, তারপর সেখান থেকে ভেসেলে করে গঙ্গাসাগর যায়। ট্রেনে করে যাওয়ার সময় একটা নদী চোখে পড়লো। তার পাশেই রয়েছে অনেক নৌকা, দেখে বেশ ভালো লাগলো। অবশেষে আমরা নামখানা স্টেশনে পৌঁছালাম। তখন বেলা 10টা। এই নামখানা স্টেশনে নেমে অনেক জায়গায় যাওয়া যায়, যেমন বকখালি, মৌসুনী আইল্যান্ড, গঙ্গাসাগর, এমনকি সুন্দরবনও যাওয়া যায়। স্টেশন চত্বরে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে দেখলাম। আমরা সেখান থেকে একটা টোটো করে চললাম বকখালির দিকে। ভাড়া নিল জনপ্রতি 40 টাকা। তবে স্টেশন চত্বর পেরিয়ে একটু হেঁটে এগিয়ে গিয়েও টোটো বা অটো পাওয়া যায়, ভাড়া নেয় 30 টাকা। বাসও পাওয়া যায় বকখালি যাওয়ার জন্য। এখানে প্রচুর টোটো, অটো দাঁড়িয়ে থাকতে দেখলাম।
যাওয়ার পথে হাতানিয়া দোয়ানিয়া নদী পড়ে। এখানে বারযোগে ভারী যান পরিবহন ব্যবস্থাও রয়েছে। আগে এই নদী নৌকা করে পার করে ওপারে গিয়ে বকখালি যেতে হতো। এখন এই নদীর ওপর ৮০ মিটার দীর্ঘ সেতু তৈরি হয়েছে, তাই সহজেই সেতু পেরিয়ে বাস, টোটো বা অটো করে বকখালি যাওয়া যায় নামখানা থেকেই। বাসে করে আধ ঘন্টায় বকখালি পৌঁছানো যায়, আর অটো করে ৪৫ মিনিট মতো লাগে। টোটো করে ১ ঘন্টার মতো সময় লাগে বকখালি যেতে। নামখানা থেকে বকখালির দূরত্ব প্রায় ২৭ কিলোমিটার। এই পথে আমরা দেখতে পেলাম রাস্তার দুধারে প্রচুর জবা গাছ হয়ে রয়েছে। টোটো চালকের কাছ থেকে শুনলাম এই জবা গাছগুলি নাকি আপনা আপনিই হয়েছে। লাল, হলুদ, গোলাপি, সাদা বিভিন্ন রঙের জবা গাছ। আমরা প্রায় বকখালির কাছে চলে এসেছি। সমুদ্রের দিকে যত এগিয়ে চলেছে আমাদের টোটো, ততই হাওয়ার বেগ বাড়ছে। দূর থেকে ওই যে বায়ুকলগুলি দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের একমাত্র এই বকখালির ফ্রেজারগঞ্জেই রয়েছে এরকম বায়ুকল। আমরা বকখালি এসে পৌঁছালাম তখন 11:45। রাস্তার দুপাশেই দেখলাম প্রচুর হোটেল রয়েছে। এইসব হোটেলে অনলাইন বুকিং করে বা আগে থেকে ফোন করে বুকিং করে যেমন থাকা যায়, তেমনি এখানে এসেও বুক করা যায়। আমরা আমাদের টোটো চালককে বলেছিলাম একদম সমুদ্র সৈকতের ধারে নামাতে, সেই জন্য ১০ টাকা বেশি লাগলো। তবে বাস স্ট্যান্ডে নামালে ভাড়া নেয় ৪০ টাকা। বকখালি সমুদ্র সৈকত বকখালি বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরে, তাই জন্য আমরা টোটো করেই এখানে আসলাম। বকখালি সমুদ্র সৈকতের ধারে দেখলাম প্রচুর দোকান রয়েছে রাস্তার দুপাশে। এখানে হরেক রকমের জিনিসের পসরা নিয়ে দোকান। ঝিনুকের তৈরি জিনিস, শাঁখের তৈরি জিনিস, এছাড়া ছোটদের খেলনা, নারীদের অলংকার, বিভিন্ন ধরনের জিনিস এখানে রয়েছে। বকখালি সমুদ্র সৈকতে পৌঁছে আমরা টোটো থেকে নেমে এগিয়ে চললাম সমুদ্র সৈকতের দিকে। কাকদ্বীপ মহকুমার জনসংখ্যা পুরোটাই গ্রামীণ। পুরো জেলাটি গাঙ্গেয় বদ্বীপের উপর অবস্থিত। বদ্বীপের দক্ষিণ অংশে হেনরি দ্বীপ, সাগর দ্বীপ, ফ্রেডরিক দ্বীপ এবং ফ্রেজারগঞ্জ দ্বীপের মতো অসংখ্য দ্বীপ এবং প্রণালী রয়েছে। মহকুমাটি সুন্দরবন বসতির একটি অংশ। তুলনামূলকভাবে সাম্প্রতিক এক দেশব্যাপী সিদ্ধান্তের ফলে বিশেষ উপকূলীয় বাহিনী উপকূলীয় অঞ্চলগুলিকে রক্ষা করছে। এই অঞ্চলটি
বিপুল সংখ্যক পর্যটককে আকর্ষণ করে। এই অঞ্চলগুলির মধ্যে গঙ্গাসাগর এবং ফ্রেজারগঞ্জ বকখালি উল্লেখযোগ্য। আগে এইসব অঞ্চল ঘন ম্যানগ্রোভ বনে আচ্ছাদিত ছিল। এখন মানুষ এখানে বসতি স্থাপন করে জমজমাট হয়েছে। এখানে থাকার জন্য আছে প্রচুর হোটেল, খাওয়ার জন্য আছে প্রচুর রেস্টুরেন্ট। আমরা এখানে থাকবো না, আজ ঘুরেই চলে যাব, কিন্তু এখানে এলে একটা দিন থাকলে খুবই ভালো লাগবে। বকখালি সমুদ্র সৈকতের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এটি পূর্ব ভারতের একটি সাদা বালির সমুদ্র সৈকত। সমুদ্র এখানে অনেকটা খাঁড়ির মতো অংশে ঢুকেছে, তাই ভাটার সময় অনেকটা হেঁটে সমুদ্রের দেখা মেলে, আর জোয়ারের সময় সমুদ্র এগিয়ে আসে, ঠিক ওড়িশার চাঁদিপুরের মতো। তাই স্থানীয় লোকজনের কাছ থেকে জোয়ার ভাটার সময় জেনে সমুদ্রে দেখতে যাওয়া উচিত, নয়তো কখন জল চলে আসে তখন তীরে আসা বিপজ্জনক হয়ে যায়। সমুদ্র সৈকতের ধারে আছে প্রচুর খাবারের স্টল, ডাব শরবত পানীয়ের দোকান দিনের বেলায় রয়েছে, আবার রাতের বেলায় এখানে শুনলাম সামুদ্রিক মাছ ভাজা, ফুচকা, ঝালমুড়ি, আইসক্রিম ইত্যাদির স্টল বসে। এখন ভাটার সময়, তাই সমুদ্র এখান থেকে অনেকটা দূরে চলে গেছে, তাই আমাদের অনেকটা হাঁটতে হচ্ছে। অনেকেই এখানে ফুটবল খেলায় ব্যস্ত দেখলাম। ওই যে দূরে সমুদ্রের দেখা মিলেছে। আমরা তাড়াতাড়ি পা চালালাম, সমুদ্রের হাতছানি আমাদের যেন আকর্ষণ করছে। সৈকতের একধারে রয়েছে ঘন ঝাউবন, তবে এখানে ঝাউবন আরো ঘন ছিল। সামুদ্রিক ঝড়ের দাপটে এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে। বকখালিতে সমুদ্রের ঢেউ বেশি নয়, সমুদ্র কর্দমাক্ত, কিন্তু তাও মানুষ এখানে স্নান করে। প্রচুর মানুষ এখানে আসে সপ্তাহান্তে ছুটি কাটাতে। দূরে ঝাউবন, দিগন্ত বিস্তৃত সমুদ্রের জলরাশি, আছড়ে পড়া ঢেউ আর সাদা বালির চিকিমিকি, সব মিলিয়ে এই জায়গাটিকে মোহময়ী করে তোলে। সবাই এখানে খুব এনজয় করছে দেখলাম। না, আমি স্নান করতে নামলাম না, কিন্তু সমুদ্রের জলে পা ডুবিয়ে নিলাম, এতেই আমার মজা। বকখালি থেকেই দূরেই ফ্রেজারগঞ্জ দেখতে পাওয়া যায়। সমুদ্রের ধারে আসবো আর ডাবের জল খাবো না,
সে কি কখনো হয়? তাই এবার আমরা চলে এসেছি ডাবের জল খাওয়ার জন্য সমুদ্রের ধারেই একটা স্টলে। প্রখর রোদে ডাবের জলটা খেয়ে যেন স্বস্তি ফিরল। বকখালিতে সমুদ্র দেখে আসার পর আমরা একটা টোটো ভাড়া করে আশেপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে বেরোলাম। নিকটবর্তী পর্যটন কেন্দ্ররূপে রয়েছে ফ্রেজারগঞ্জ, হেনরি আইল্যান্ড, কার্গিল বিচ, বেনফিশ কেন্দ্র, জম্বুদ্বীপ, লালগঞ্জ। আমরা গ্রামের মধ্যের পথ দিয়ে চারপাশের গ্রাম্য পরিবেশ আর দূরে ম্যানগ্রোভ অরণ্য দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য হেনরি আইল্যান্ডের দিকে। রাস্তার পাশেই রয়েছে অনেক মাছের ভেড়ি আর রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। এই পথের শোভা অপূর্ব, এক কথায় অনবদ্য। পাশাপাশি দুটি গ্রামের বর্ডার এই রাস্তা। এক পাশের গ্রাম অমরাবতী আর এক পাশে পূর্ব বিজয়হাটি। দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের অন্তর্গত হেনরি আইল্যান্ড বিশেষত মৎস্যজীবীদের দ্বীপ। এই দ্বীপ বকখালি থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এবার আমরা এসে পৌঁছালাম হেনরি আইল্যান্ডের ম্যানগ্রোভ টুরিস্ট কমপ্লেক্সের দোরগোড়ায়। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে মৎস্য প্রকল্পের এই এলাকায় বিশালাকার পুকুর, গ্রাম্য পথঘাট, ম্যানগ্রোভ অরণ্য আর থাকার জন্য কয়েকটি লজ রয়েছে। এখানে প্রবেশের জন্য টিকিট লাগলো 10 টাকা জনপ্রতি। ম্যানগ্রোভ কমপ্লেক্সটি বেশ সুন্দর, সাজানো গোছানো, কয়েকটি কটেজ নিয়ে গঠিত। দূরে যে বড় গাছটি দেখা যাচ্ছে ওটাই হলো সুন্দরী গাছ, যার জন্যই সুন্দরবনের নামকরণ। আমাদের টোটো এগিয়ে চলল। পথের দুপাশে বড় বড় মাছের ভেড়ি আর ঝোপ জঙ্গল। কোথাও জেলে মাছ ধরছে, কোথাও মাছ ধরার জাল শুকোচ্ছে। বক মাছ ধরছে, মাছরাঙা ঝুপ করে জলে এসে পড়ছে। কোথাও পানকৌড়ি জলে ডুবে মাছ ধরছে।
এই সব দৃশ্য দেখতে দেখতে ভালোই লাগছিল। এখানকার মানুষের প্রাথমিক জীবিকা হলো মাছ ধরা। সমুদ্র সংলগ্ন অঞ্চল হওয়ায় চরম লবণাক্ততায় জমির উর্বরা শক্তি প্রচুর পরিমাণে প্রভাবিত হয়েছে, ফলে কৃষিকাজ এখানে প্রায় হয় না। এই বকখালি হেনরি আইল্যান্ড অঞ্চলে প্রায় ১৬২টি ছোট বড় মাছের ভেড়ি রয়েছে। হেনরি আইল্যান্ড সুন্দরবনেরই একটি বিচ্ছিন্ন অংশ হওয়ায় এখানে ৬০০ একর জায়গা জুড়ে ম্যানগ্রোভ অরণ্যে সুন্দরী গরান, গেওয়া, হেতাল, বাবলা গাছের সমারোহ রয়েছে। কাদা থেকে এই গাছের শ্বাসমূলগুলি মাটির উপরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই জঙ্গলে আছে হরিণ, শেয়াল, বুনো শুয়োর, সজারু, প্রচুর নাম না জানা পাখি, সাপ, গিরগিটি ইত্যাদি। এই অঞ্চল আগে সুন্দরবনের মধ্যেই ছিল। আগে বাঘও চলে আসতো গ্রামের দিকে। এখন বাঘের দেখা নেই, কিন্তু হরিণ, বুনো শুয়োর প্রায় দেখা যায়। আমরা যেতে যেতে শিয়ালের দেখা পেলাম। উনিশ শতকের এক ইউরোপীয় সাহেব হেনরি একটা সময় এই অঞ্চলের সার্ভেয়ার ছিলেন। তার নামানুসারেই এই দ্বীপটির নামকরণ করা হয়েছে হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ডে ম্যানগ্রোভ অরণ্য, সমুদ্র সৈকত দুই দেখা যাবে, আর শীতের সময় উপরি পাওনা পরিযায়ী পাখিদের দেখা পাওয়া। এরপর আমরা পৌঁছে গেলাম সুন্দরী কমপ্লেক্সে। এখানে রয়েছে সুন্দর সুন্দর কটেজ, এখানে থাকাও যায়। স্টেট ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের এখানে রয়েছে দুটি ট্যুরিস্ট কমপ্লেক্স, সুন্দরী ও ম্যানগ্রোভ। সুন্দরী কমপ্লেক্সে সাধারণ দ্বিসজ্জা ঘরের ভাড়া ৮০০ টাকা, ম্যানগ্রোভ কমপ্লেক্সে সাধারণ দ্বিসজ্জা ঘরের ভাড়া ২০০ থেকে ৩০০ টাকা ও এসি ঘরের ভাড়া ১০০০ থেকে ১২০০ টাকা। বুকিং এর জন্য যোগাযোগ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এরপর বানি ওয়াচ টাওয়ারে উঠলাম। জুতো বাইরে খুলে এসে এখানে উঠতে হয়। এই ভবনেও থাকা যায়। আমরা সিঁড়ি বেয়ে একদম ছাদের দিকে চলে গেলাম। ছাদে গিয়ে দেখলাম এক অপূর্ব দৃশ্য।
যতদূর চোখ যায় শুধুই বিস্তৃত ম্যানগ্রোভ অরণ্য। বসন্তের ম্যানগ্রোভ অরণ্য যেন পেয়েছে আগুনের ছোঁয়া। গরান গেওয়া গাছের নতুন কচি লাল পাতা যেন পলাশকেও হার মানায়। দূরে ম্যানগ্রোভ অরণ্যের বুক চিরে এক ফালি সমুদ্রের বেলাভূমি চোখে পড়ে। ওখানেই আমাদের যেতে হবে এবার। ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা এবার টোটোতে চললাম। দূরে চোখে পড়ল নবনির্মীয়মান কটেজ। টোটো থেকে নামলাম। এবার হাঁটা পথে পাড়ি দিতে হবে। টোটোর আর আগে যাওয়ার অনুমতি নেই, তাই হাঁটতে শুরু করলাম। কি সুন্দর পথ! পথের দুধারে অসংখ্য ম্যানগ্রোভ গাছ রয়েছে। এই যে এটি একটি গরান গাছ। বসন্তের আগমনে গাছে ধরেছে কচি লাল পাতা। দুপাশের হেতাল, বাবলা, গরান গেওয়ার বন দেখতে দেখতে এগোলাম সমুদ্রের দিকে। গাছগুলোর অসংখ্য শ্বাসমূল মাটি ভেদ করে বের হয়ে আছে। নোনা জলে অক্সিজেনের অভাব বোধ করায় মাটি ফুঁড়ে মাথা তুলে এরা শ্বাস প্রশ্বাস নেয়। সামনে পড়ল একটা ছোট বাঁশের সাঁকো। পাশের সাইনবোর্ডেই লেখা রয়েছে সতর্কীকরণ। এই বাঁশের সাঁকো পেরোতে গেলে একে একে পার হতে হবে। বেশি লোকজন এখান দিয়ে যাওয়া যাবে না। সাঁকোর পাশেই সাইনবোর্ডে সাবধানবাণী চোখে পড়ল। সমুদ্রের জলে নামা বা স্নান করা নিষেধ। চোরাবালি থেকে সাবধান। বকখালি হেনরি আইল্যান্ডে চোরাবালি চোরাস্রোত আছে শুনেছিলাম। সতর্কবাণী পড়ে মনে হলো, না বাবা, সমুদ্রের ধারে বেশি দূর এগোবো না। পথের দুধারে গাছগুলোর শাখা মিলে যেন চাঁদোয়া সৃষ্টি করেছে। আর তার শেষেই সমুদ্রের হাতছানি। সে এক নয়ন ভিরাম দৃশ্য।
ওই যে সমুদ্র দেখা যাচ্ছে। সমুদ্রের ধারে এলাম। একটার পর একটা সমুদ্রের ঢেউ বালুকা তটে আছড়ে পড়ছে। এখানে বেশ লোকজন কম, নির্জন ফাঁকা সমুদ্র সৈকত। লাল কাঁকড়ার দল ভেজা বালির বুকে নকশা এঁকে যাচ্ছে। তাদের কাছাকাছি এলে টুক করে তারা তাদের গর্তে ঢুকে যাচ্ছে। তবে বেশি দূর এগোনোর জায়গা নেই। চোরামালি আর চোরা স্রোতের জন্য বেশি দূর এগোতে সাহস হলো না। তবে বকখালিতে সমুদ্র স্রোত আর ঢেউ কম, কিন্তু এখানে সমুদ্র বেশ চঞ্চল আর ঢেউ বেশ বড় বড়। তবে সমুদ্র যেন এগিয়ে আসতে লাগলো। জোয়ারের জল বাড়ছে আর এখানে থাকা নিরাপদ নয় মনে করে ফেরার পথ ধরলাম। তবে হেনরি আইল্যান্ড সত্যি এক সুন্দর বীচ, যেন দক্ষিণ 24 পরগনার এক লুকিয়ে থাকা রত্ন। পরবর্তী ভিডিওতে আমরা বকখালির বাকি দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখাবো। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তীকালে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। thank you